আইটি প্লাস স্কিল আপনার ক্যারিয়ারের গেম চেঞ্জার। আইটি সেক্টরে দক্ষ জনবল মানেই বেকারত্ব সমস্যার এক জাদুকরী সমাধান। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজালেই ঘটবে আইটি খাতের বিপ্লব। আজ আমাদের পর্বের গেস্ট সালেহ মোহাম্মদ মুবিন, আইটি এন্টারপ্রিনিওর অ্যান্ড সেলস প্রফেশনাল। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিস। এখন যারা তরুণ প্রজন্ম আছে এরা কিন্তু আসলে ট্যালেন্ট, কারণ সেলস এমন একটা জায়গা যেখান থেকে আপনি কিন্তু অনেক দূর আগে যেতে পারেন। এই 4-5টা জিনিস যদি আপনার বেসিক শেখা থাকে, আপনি এই লাইনে কাজ করতে পারবেন। আইটিতে আসতে হলে তাকে অবশ্যই কম্পিউটারটা অবশ্যই জানতে হবে। পেশা যেটাতে যাক, এটা যেন আইটির জায়গাটা সে যেন জানে। আমাদের দেশের মানুষ কেন লেবার হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থাটাকে একটু ধরতে হবে, কারণ এই জায়গায় যদি ঢেলে না আসা যায় আমরা কিন্তু পিছিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত অনুষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তা সালেহ মোহাম্মদ মুবিন ভাই। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, এখন তো আসলে তথ্য প্রযুক্তির যুগই চলছে, তো সেইটা আপনি নিয়ে কাজ শুরু করেছেন এবং বাংলাদেশে এই সেক্টরে আপনি বহুদিন যাবত এটা নিয়ে আসলে এক প্রকার লড়াই করে যাচ্ছেন। সেই গল্পটাই আজকে আমরা শুনবো। তার আগে একটু জানতে চাই আপনার সম্বন্ধে, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা। জি, ধন্যবাদ। আমি সালেহ মুবিন, আমার হোম ডিস্ট্রিক্ট শাহপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। তো আমার ছেলেবেলা কেটেছে মূলত আমার ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরের শাহপুরেই। ওইখানে কাদামারিতে আমার বেড়ে ওঠা এবং আমার স্কুল কলেজ ওই জায়গাতে আমার। তো ওইখান থেকে মূলত আজকের এই আমার কেরিয়ারে চলে আসা। আইটি সেক্টর নিয়ে আপনি কাজ করছেন, বাংলাদেশে অনেক দিন যাবতই কাজ করছেন। কি কি কাজগুলো বা কোন সেক্টরগুলো নিয়ে আপনি এখন কাজ করছেন? আচ্ছা, বর্তমানে আমি ইউনিফাইড আইটি লিমিটেডে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত আছি। আমি আমার কেরিয়ারটা পুরো সেলসের মধ্যে, আমি সেলসে আমার এই প্রায় 26 বছর আমার এই কেরিয়ারে আছি। তো বর্তমানে আমি ইউনিফাইড আইটিতে ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করতেছি। তো এটা বাংলাদেশে আসলে এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনার সফটওয়্যারের যে যাই সফটওয়্যার ব্যবহার করুক, আসলে এখানে অন প্রিমিস সার্ভার অথবা ক্লাউডে এটাকে আমরা ডেপ্লয় করি। তো আমি ক্লাউড নিয়ে কাজ করতেছি, কারণ এখন ডে বাই ডে আসলে এই সার্ভিসগুলো আমাদের ক্লাউডে চলে আসতেছে। বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলোতে ক্লাউড এখন খুবই আগায় আছে। বাংলাদেশ এখনও এই জায়গাতে আল্লাহর রহমতে অনেক দূর আগায় গেছে। তো আমরা ইউনিফাইড আইটি ক্লাউডটাকে আমরা ওই লেভেলে সার্ভিস সাপোর্টটা এনে শুরু করতেছি, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডভাবে করতেছি। এবং আমাদের এখানে এই ক্লাউডের মধ্যে আপনার আরএমজি সেক্টর এবং সফটওয়্যার, হার্ডওয়্যার এবং গ্রুপ অফ কোম্পানি, কর্পোরেট অনেকগুলো কোম্পানি আমাদের সাথে অলরেডি যুক্ত আছে। আমরা ক্লাউডটাকে আমরা বাংলাদেশের একটা ভালো সার্ভিসে নিয়ে যেতে চাচ্ছি এবং আমাদের সিও যে রাহাত খান স্যার, ওনার ড্রিম এটাকে বাংলাদেশের টপ লেভেলে একটা সার্ভিসে নিয়ে যাওয়ার কি। তো আমরা এটাকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি। তো সেলসের পাশাপাশি আসলে আইটি খাতে কাজ করা, এই দুটোর কম্বিনেশনটা আপনি কীভাবে মিলান? আসলে আমি প্রথম জব থেকে আমি আসলে সেলসের দিকে চলে আসছি। তো এখানে সেলসটাকে আমি আসলে এনজয় করি। তো সেলসটা যে কাজ করতে গিয়ে আসলে একেকজন এক এক লাইনে কাজ করে। তো আমার আসলে কাজ করা হয়েছে আসলে আইটি লাইনে আর কি। তো আইটি সেক্টরে আমার প্রথম থেকে আমার সফটওয়্যার নিয়ে কাজ করা এবং সফটওয়্যার নিয়ে দীর্ঘদিন আমার কাজ করা হয়েছে। এবং সফটওয়্যারে আমি যদি আমার একটু কেরিয়ারটাকে বলি, আমি পজ সফটওয়্যার দিয়ে আমার কেরিয়ারটা শুরু করেছি। তো পজ সফটওয়্যারে কাজ করার পর ওইখান থেকে কিছু শিখলাম এবং এরপরে আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে কাজ করলাম। এরপর ইআরপি নিয়ে কাজ করলাম। ইআরপির মধ্যে আরও ভার্টিক্যাল আছে, যেটা আপনার গার্মেন্টস ইআরপি এক ধরনের, রিয়েল এস্টেট এক ধরনের এবং আপনার ট্রেডিং ম্যানুফ্যাকচারিং জায়গাটা আরেক ধরনের। তো আমার এই 25-26 বছরের কেরিয়ারে আমি চেষ্টা করেছি আর সফটওয়্যারে যতগুলো ধাপ আছে এবং যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো মিট করার জন্য। এবং আমি লোকাল মার্কেটের যে সফটওয়্যারগুলো আছে এইগুলোর পাশাপাশি আমি গ্লোবাল স্ট্যান্ডার্ড যে সফটওয়্যারগুলো আছে লাইক এসএপি, ওরাকল, ওইগুলো নিয়েও আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে আর কি। তো আমার এই সফটওয়্যারের কেরিয়ারটাতে আমি কাজ করতে করতে আসলে আইটি সেক্টরের যত ধরনের কাজ হয় এই সাথে যুক্ত। তো সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এই সবগুলোকে আমাকে টাচ করে গেছে। আমি আমার পড়াশোনা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, বাট আমার প্রথম দিকে সফটওয়্যারে আমি চলে আসার কারণে আমার পুরো কেরিয়ারটা আমার এখন আইটি সেক্টরে চলে আসছে আর কি। কিন্তু আপনারা তো যে জার্নিটা আসলে কষ্ট করে পার করে এসেছেন, আমাদের দেশে তো একটা বিশাল তরুণ সমাজ
আসলে আমরা এক কথায় বেকারে বলতে পারি, তাদেরকে এই সেক্টরে আনার জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব নামে আমি একটি ফেসবুক সংগঠন আমি তৈরি করেছি, যেখানে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 17,000। Okay. তো 17,000 বাংলাদেশের মানে 64 জেলার লোকজন আমার লোকজন এটার আছে, সাথে জি, কানেক্টেড আছে জি। আর কি। তো আমরা যখন এটা নিয়ে কাজ করতেছিলাম, তো বিভিন্ন সময় বিভিন্ন আমরা প্রোগ্রাম ট্রেনিং করতেছি, ওয়েবিনার করতেছি, সেমিনার করতেছি, ওয়ার্কশপ করতেছি। তো এই জিনিসগুলো আসলে তরুণ সমাজের জন্য কাজে লাগতেছে, কারণ আমি নিজে এই জায়গা থেকে খুব সাফারার, যে আমি গ্রাম থেকে উঠে আসি শহরে এসে একটা জায়গাতে আমি চাকরি নিব, ওইখানে আমাকে মামা খালুর যে একটা জি। জায়গা আছে ওই জায়গাটা আমার নাই, তাহলে আমি কিভাবে আমি চাকরি ক্ষেত্রে আমি আসবো? এই কর্পোরেট জায়গাটাতে আসতে আমাকে আসলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো আমি যখন দেখলাম যে এই জায়গাটাতে আসলে অনেক কষ্ট করতে হয়, তো আমি নিজে যেহেতু এটা সাফারার, আমি জানি যে জায়গাটা জানি এটা আমাকে কীভাবে আসতেছে, আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে আমার এই ফেসবুক গ্রুপটাতে আমি শেয়ার করেছি। তো এখানে কেউ যদি তার জবের ক্ষেত্রে কারোর প্রয়োজন হয়, সে এখানে মেসেজ করতে তার একটা জব লাগবে, তো তখন তাকে আমরা অ্যাডভাইস করতেছি। কেউ হয়তো জেনারেল লাইনে পড়াশোনা করছে কিন্তু সে চাচ্ছে আমার জব করতে, কারণ এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আমি চেষ্টা করছি তাদেরকে যে আপনি অন্তত কম্পিউটারের কাজটা শিখেন, নেটওয়ার্কিংয়ের কাজ শিখেন, আপনি গ্রাফিক্সের কাজগুলো শিখেন, বা আপনি কোডিং শিখেন। আপনি যদি কোনো একটা এরকম আইটির কোনো একটা ট্রেনিং নিয়ে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনার জন্য জবটা খুব ইজি হবে, কর্পোরেটে ঢোকাটা খুব ইজি হবে। স্পেসিফিক কি কোনো ইয়ে আছে যে আপনি বলতে পারেন যে এই ধরনের কাজগুলো মানে একদম সাধারণভাবে এই 4-5টা জিনিস যদি আপনার বেসিক শেখা থাকে, আপনি এই লাইনে কাজ করতে পারবেন? আইটিতে আসতে হলে তাকে অবশ্যই কম্পিউটারটা অবশ্যই জানতে হবে, যেটা একদম ট্রু। এরপরে এখন যেহেতু বিশেষ করে এই যুগটা এখন আরও বেশি অগ্রগতির যুগ এটা। এখন কিন্তু আপনার আইওটি, তারপরে এআইয়ের যুগ, তারপরে বিগ ডাটা, মেশিন লার্নিং এবং সাইবার সিকিউরিটি, এই জায়গাগুলো চলে আসছে। তো এখন যারা তরুণ প্রজন্ম আছে এরা কিন্তু আসলেই ট্যালেন্ট। আমাদের আগের প্রজন্মের চেয়ে এখন প্রজন্মের এরা ট্যালেন্ট, কারণ এরা জন্মের পর থেকে ইন্টারনেট হাতে পাচ্ছে, এরা মোবাইল পাচ্ছে, এরা ডিভাইস পাচ্ছে। তো তার কারণে আমি আমার একটা জিনিস না পারলে আমি আসলে আশেপাশের লোকজনের কাছে দিকে খুঁজতাম যে ওই স্যারের কাছে বা ওই বড় ভাইয়ের কাছে আমি জানতে চাইতাম। কিন্তু এখন কিন্তু এরা চাইলেই মোবাইল থেকে কিন্তু এরা এই জিনিসগুলো পেয়ে গুগলে যাচ্ছে, সার্চ দিয়ে অনায়াসে এরা পেয়ে পেয়ে যাচ্ছে, জি, জি। এবং এই জায়গাতে কিন্তু এরা খুব সহজে জানতে পারতেছে তার কেরিয়ারের জন্য কোনগুলো দরকার। এবং এই ট্রেনিংগুলো কিন্তু তারা আসলে বিভিন্ন সাইটগুলোতে বিভিন্ন মেসেজ আকারে যায়, বা বিভিন্ন প্রমোশনাল যে অ্যাক্টিভিটিসে ওইগুলোতে যায়, এরা কিন্তু দেখতে পারতেছে। তো সেই ক্ষেত্রে আসলে এখন যে আধুনিক যে জিনিসগুলো আছে, যেটা আপনার এআই বা আইওটি বা বিগ ডাটা বা মেশিন লার্নিং বা সাইবার সিকিউরিটি, এইগুলোর উপর যদি ট্রেনিং করা থাকে এবং কেউ যদি শিখতে চায়, তার কেরিয়ার আসলে আমি বলবো যে আটকাবে না কোথাও, কারণ এটা এখনকার সময়ের জন্য খুবই উপযোগী এই সাবজেক্টগুলো, এবং এটার উপর আমাদের শিখতে হবে। এবং তথ্য প্রযুক্তি জায়গাতে যদি আপনি আগে থাকতে পারেন, তাহলে আপনি দেখেন বাংলাদেশ হোক আর বিদেশ হোক, যে কোনো জায়গা থেকে আপনি কেরিয়ার দ্বারা করাতে পারবেন। সামাজিক দায়বদ্ধতা থেকে কি আপনারা মানে তরুণদের মাঝে ট্রেনিং নেওয়ার যে ব্যাপার, উদ্বুদ্ধ করার যে ব্যাপার, এই ধরনের কোনো কার্যক্রম করছেন? আমি আমাদের এই ক্লাব থেকে আমি মাঝে মাঝে এই উদ্যোগগুলো নিয়ে থাকি, যে আমরা বিভিন্ন যারা টেকনোলজিতে লিডার আছেন তাদেরকে লাইভে নিয়ে আসি, তাদের যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলি তখন এরা এখান থেকে কিছু জিনিস পায়। এবং এটা ছাড়া আমরা ওয়ার্কশপ রেডি করি, আমরা বিভিন্ন ধরনের সেমিনার প্রোগ্রাম করি, এবং আমাদের যে গ্রুপটাতে যে যদি তার মেসেজ লিখে তার এই জিনিসটা জানা দরকার, লাইক আপনি একটা সার্ভার নিয়ে কাজ করতেছেন, সার্ভার সেট আপ করতে গিয়ে আপনি আটকে গেছেন, আপনি ওইখানে গিয়ে আপনি সার্ভারে লিখেন যে আমার এই জায়গাটা আমি আটকে গেছি, বা স্ক্রিনশট দেন আমি যাতে আটকে গেছি। দেখবেন যে আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে, যেহেতু 17,000 আমাদের মেম্বার, সেখান থেকে কিন্তু খুব ইজিলি এখানে কেউ না কেউ আপনাকে হেল্প করতেছে। আমাদের এই গ্রুপটা এই সামাজিক যে দায়বদ্ধতা, এটা আমরা ওই জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করি মানুষদেরকে হেল্প করার জন্য, এবং আল্লাহর মধ্যে অনেক মানুষ হেল্প আছে। এবং বিশেষ করে আমাদের দেশে জবের ক্ষেত্রে মানুষ খুব সাফারার, আসলে মামা খালু না থাকলে জি, যেটা জি, হয়, জি। এই জায়গাটাতে আমরা খুব হেল্প করতে পারতেছি। কেউ যে জব না থাকে বা কারো আছে পড়াশোনা আছে, প্রতি বছরই তো আসলে ইউনিভার্সিটিগুলো যে প্রচুর গ্র্যাজুয়েশন জি, সিএসসিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়, তো তাদেরকে যদি আমরা প্রপার জায়গাতে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ আগাবে না। কারণ এই মানুষগুলো যদি কোথাও না কোথাও জবে যায়, তার ফ্যামিলি ভালো থাকবে, সে ভালো থাকবে, আর না হয় কিন্তু সে আসলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে খারাপ কাজে সে যুক্ত হয়ে যাবে, জি, সে মোবাইলে আসক্ত হয়ে যাবে, বা অন্য ধরনের যত ধরনের নেশা জাতীয় আছে ও যেহেতু চলে যাবে। তাহলে আমাদের অবশ্যই চিন্তা থাকতে হবে যে আমাদের তরুণ প্রজন্মকে কাজে কীভাবে কাজে লাগানো যায়। তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে, এবং আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, আমি চেষ্টা করি দেশকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমার জায়গা থেকে আমি চেষ্টা করি, আমার সাথে আমার যারা টিম মেম্বার আছে, আমাদের ক্লাবে যারা সদস্য আছে, আমাদের কমিটির লোকজন যারা আছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি বাংলাদেশটাকে একটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা করা দরকার, যে ধরনের এনভায়রনমেন্ট করা দরকার, যে জিনিসগুলো শেখা দরকার, আমরা এই জায়গাতে চেষ্টা করে যাচ্ছি। আসলে প্রথমে তো আপনি সেলসম্যান, প্রথমত 26 বছর ধরে সেলসের সাথে আছেন।
তারপর আপনি আইটিতে কাজ শুরু করেছেন। তো সেলসম্যান ভার্সেস, আমি এক কথা সুপারম্যান বলবো, যে সেলসম্যান ভার্সেস সুপারম্যানের এই কাজটা কিভাবে এক্সিকিউশন করছেন? আসলে সেলসম্যান এখন আমি আছি, কিন্তু আমি চাই আমি সুপারম্যান হতে চাই। সেলসে যদি কেউ সুপারম্যান হতে মানে থাকে, সেটা আমি হব, কারণ আমার সেই ড্রিমটা আছে। কারণ আমি চাই যে সেলসের জায়গাটাতে যত ভালো করা যায়, কারণ সেলস এমন একটা জায়গা যেখান থেকে আপনি কিন্তু অনেক দূর আগে যেতে পারেন, এবং সেটা যদি আপনার যদি পরিশ্রম, আপনার চেষ্টা, সাধনা এবং বিনয় জিনিসটা থাকে, তাহলে আমার মনে হয় যে শুধু আমি না, আমরা আগে যেতে পারবো। তো আমি আমার সবসময় আমি ড্রিম দেখি, আমি সেলস পেশায় আসি, আমি এটাকে খুব রেসপেক্টের জায়গা থেকে দেখি, এটা আমার প্যাশন। আমি এই জায়গা থেকে আমি চেষ্টা করি যে সেলসে যত দূর আগে যাওয়া যায়। আমি কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করছি এবং আমার এলাকাতে আমি পড়াশোনা করছি, কিন্তু আমি এখন যে জায়গাগুলোতে জব করতেছি, যাদের সাথে আমি ফাইট করতেছি, এরা সবাই ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স, MBA করা, তাদের সাথে আমাকে ফাইট করা লাগতেছে। আমি সে জায়গাতে পিছপা হই নাই। আমি আমার নিজের পরিশ্রম দিয়ে, আমার নিজের যোগ্যতা দিয়ে, আমার নিজের সাধনা দিয়ে আমি ওই জায়গাতে কিন্তু ফাইট করে যাচ্ছি। যার কারণে দেখেন আমি মানে জেনারেল পড়াশোনা করে সফটওয়্যারের মতো জায়গা, আইটির মতো জায়গা, এই জায়গাগুলোতে আমি 26 বছর রানিং আমি যাতে কাজ করে আসতেছি, এবং রিসেন্টলি আমি ক্লাউড নিয়ে কাজ করতেছি। আমার সফটওয়্যার জায়গাটা, এই জায়গাটাতে আমার অনেক দিন কাজ করার কারণে আমি এমন কোনো অফিস নাই আমি বলতে পারবো ঢাকাতে যেখানে আমি পাড়া দেই না। খুব কম সংখ্যক অফিস আছে, যদি গ্রুপ অফ কোম্পানি বলেন বা কর্পোরেট বলেন বা গার্মেন্টসে বলেন, আমি অলমোস্ট চেষ্টা করছি কোনো না কোনোভাবে কারো না কারোর সাথে কানেক্ট হতে, এবং এই কারণে কিন্তু আমি যে কোনো জায়গায় গেলে আমাকে মানুষ চিনে, এবং সেলসের জায়গাটা ওইখানে আমার বিউটিটা, যে আমাকে মানুষ ফেসে চিনে বা নেমে চিনে, এবং আমি যখন তাদের সাথে কাজ করতে যাই, সবাই আমাকে সে যাতে হেল্প করে। আমি সেলসম্যানের এই জায়গাটাতে আমি অবশ্যই আমার পরিশ্রম দিয়ে আমি যেটা অ্যাচিভ করেছি, এবং আমি সুপারম্যান হতে চাই। নতুন করে আসলে যারা জবে আসতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ হতে পারে, যে সেলসম্যান হবে নাকি আইটির জবের ক্ষেত্রে আসবে, মানে তাদের পরামর্শটা আপনি কিভাবে দেন? নতুন প্রজন্মকে আমি বলবো আসলে কি, আইটির সাথে থাকতে হবে, আইটির সাথে থাকতে হবে, এটা ডেফিনেটলি। কারণ আইটি ছাড়া আসলে বাংলাদেশের অন্য অন্য যে আমাদের যে ইয়েগুলো আছে, যেমন আপনার অ্যাকাউন্টস বলেন, ইনভেন্টরি বলেন, অন্য সব ধরনের আমাদের যারা জবে আছেন বা শিক্ষাগত পেশায় যারা আছেন, ওই জায়গাগুলোতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে জবের জায়গাটা খুবই মানে স্মল স্যালারি, যেটা দিয়ে আসলে তার নিজের চলা বা ফ্যামিলির চলে, এই জায়গাটা খুব কষ্ট। তো আইটির জায়গাতে, এই জায়গা থেকে একটু ভালো স্যালারি পাওয়া যায়, এবং এই জায়গা থেকে অনেক দূর যাওয়া যায়। তো যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি যদি অ্যাকাউন্টসে কাজ করেন, সেখানে আপনার আইটির জায়গাটা টাচ করে যায়। আপনি কম্পিউটার জানতে হবে, আপনি সেলসে কাজ করে কিন্তু আপনার সফটওয়্যার জানতে হবে, সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে। যে জায়গায় আপনি কাজ করেন, যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন, ইভেন কি এখন যে শিক্ষকতায় কাজ করেন, সেখানে কিন্তু আপনাকে সফটওয়্যার জায়গা বা আপনার আইটি জায়গাটা ধরে কাজ করতে হয়। তো এই জন্য আমি বলি যে পেশা যেটাতে যাক, এটা যেন আইটির জায়গাটা সে যেন জানে। কারণ এখন জেনারেল পড়াশোনাটা আমি মনে করি 50%, আর আইটির জন্য নলেজ যেটা, সেটা হচ্ছে 50%। যদি আপনি 100% আপনার হয়, আমার মনে হয় যে চাকরির জন্য আপনাকে কারোর কাছে যাইতে হবে না, বা আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। এক সময় আসলে মনে করতো আসলে মামা খালু যারা আছে তারা চাকরি হতো, কিন্তু এখন যে সময়টা চলে আসছে, এখন এটা যোগ্যতার বলে আসলে চাকরিগুলো হয়। তো সেখানে যদি আপনি আপনার মেধাকে তুলে ধরতে পারেন, আমার মনে হয় যে এখানে আপনার মামা খালু লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। আমি মনে করি আপনারা বিভিন্ন ধরনের আইটির ট্রেনিং আছে, আপনি যে লাইনে পড়াশোনা করে থাকেন না কেন, আপনার অবশ্যই পাশাপাশি আপনার আইটির কিছু নলেজ আপনি নিয়ে রাখেন। সেটা সফটওয়্যার হতে পারে, সেটা হার্ডওয়্যার হতে পারে, সেটা নেটওয়ার্কিং হতে পারে, বা সেটা গ্রাফিক্সের হতে পারে, বা এআইয়ের হতে পারে। এই জায়গাগুলোতে আপনি কোনো না কোনোভাবে আপনি যদি এইগুলোর সাথে একটু টাচে থাকেন, আমি মনে করি আপনার কেরিয়ার আল্লাহর রহমতে দাঁড়ায় যাবে। গভর্নমেন্ট আসলে এই ক্ষেত্রে কি কি উদ্যোগ নিতে পারে আপনার কাছে মনে হয়, যে এটা নিলে আসলে আমাদের তরুণ সমাজের জন্য ভালো হয়? আমাদের সরকার আসলে আইটি বান্ধব সরকার হইতে হবে। আমি আগে এরকম অনেক সরকার আসলে মুখে বলে, কিন্তু কার্যকারিতার ক্ষেত্রে আসলে আমরা একটু কম পাই। কিন্তু আমি মনে করি এখন যে নতুন সরকার আসছে, তাদের কাছে অবশ্যই আমরা বিনয়ের সাথে বলবো, আমাদের তরুণ সমাজকে আগায় নিতে হলে আমাদের তথ্য প্রযুক্তির যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই টাচে থাকতে হবে। আপনার সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোকে অটোমেশন করতে হবে। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে অটোমেশন করতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের দক্ষ জনবল তৈরি করার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আপনারা সরকারের থেকে করতে হবে, মানে যেভাবে শিখে তাদেরকে নিয়ে আসা যায়।
যে কোনোভাবে হোক আমরা এই জায়গাটাতে আমরা টাচে থাকব এবং সরকারের অবশ্যই সেই উদ্যোগগুলো নিতে হবে এবং সরকার যদি চায় যে আমাদের দেশের তরুণ প্রজন্ম তাদের আইটি জায়গাটাতে ভালো করবে, তাদের বিভিন্ন ভার্সিটিগুলোতে তাদের যে অ্যাসাইনমেন্ট থাকে সেই জায়গাতে লাইভ যে অ্যাসাইনমেন্ট, যেমন আমরা ডাক্তার হলে কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু ইন্টার্ন করি, হ্যাঁ, intern করি, কিন্তু আমরা কিন্তু দেখেন আমি যদি অ্যাকাউন্টসে পড়াশোনা শেষ করি ইন্টার্নের জায়গাটা আমাদের নাই, আমি যদি অন্য জায়গাতে আমরা পড়াশোনা করি ওই যেতে ইন্টার্নের জায়গাটা নাই। আমি মনে করি আমাদের আইটির এটা ক্ষেত্রে তো মনে হয় ইন্টারনেট ব্যবস্থা বা ট্রেনিং এর সেশন একটু ভার্সিটিগুলোতে আছে, কিন্তু আমরা যেটা হয় যে পড়াশোনার যে জায়গাটা আমাদের ভার্সিটিগুলোতে থাকে ওই কারিকুলামটাতে আমাদের হাত দেওয়া দরকার, যে আমরা যেটা পড়াশোনা করে সে যখন একটা জায়গাতে জবে আসবে তার রিয়েল লাইফের যে জিনিসগুলো লাগে আমরা ওই অ্যাসাইনমেন্টগুলোর জন্য আমরা অবশ্যই ভার্সিটিগুলোতেই আমরা দিয়ে আসি। যদি এইটা দিয়ে যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ফাউন্ডেশনটাই যাতে এটা হয় না। আমরা কি হয় অনার্স মাস্টার্স এমবিএ করে ছেলে কি বেকার, কেন বেকার থাকবে? একটা অনার্স মাস্টার্স এমবিএ করাতে একটা মা বাবার যে কত পরিমাণ টাকা পয়সা যায়, কত শ্রম যায়, কত চেষ্টা যায়, সেই জায়গার থেকে একটা ছেলে পাশ করার পরে যে বেকার থাকে এরপর কিছুদিন পরে দেখা যায় না আপনি সে মানে বিপথে চলে যাচ্ছে, না এটা তো করা যাবে না। তাকে কর্মমুখী শিক্ষাটা আমার করতে হবে। আমাকে অবশ্যই তার পড়াশোনার কারিকুলামের মধ্যে আমাদের সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং বা আইটির যে জিনিসগুলো আছে এই জিনিসটা ঢুকাই দিতে হবে এবং সে যেই লাইনে পড়াশোনা করতেছে এই লাইনের জায়গাটা রিয়েল লাইফে আইসেও সে সেম জিনিসটা পাবে। কিন্তু আইটির ক্ষেত্রে তো ধরেন শুধু চাকরির পিছনে না ছুটে সে নিজে ফ্রিল্যান্সিং করতে পারে, নিজে উদ্যোক্তা হতে পারে, বিভিন্ন সেক্টরের তার আইটির যে নলেজ সেটার ট্রেনিং সেন্টার করতে পারে। সো এই ধরনের কিছু উদ্যোগ কি আপনারা নিতে পারেন না? এটা কিন্তু অবশ্যই এখন কিন্তু আছে। আমরা আগে ফ্রিল্যান্সারের জিনিসটা কিন্তু আমরা আগে 10 বছর আগে জানতামই না, হ্যাঁ। কিন্তু এখন কিন্তু আপনি দেখেন এই ফ্রিল্যান্সারের জায়গাটাতে আল্লাহর রহমতে অনেক ভালো। এখন কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু অনেকেই আছে যারা যে আমি চাকরি করব এই জায়গা থেকে একটু সরে আসছে। এরা কিন্তু নিজেরা বিভিন্ন ধরনের কাজ শিখে এখন কিন্তু প্রচুর মানুষ ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে এরা কাজ করতেছে এবং এইটা সরকার থেকে আরেকটু হেল্প করতে হবে। আমাদের যে এদের সাথে পেপ্যালের যে জায়গাগুলো আছে বা আমাদের যে কারেন্সির যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আমাদের হেল্প করতে হবে সরকারকে, যে আমরা যেন বিদেশে কাজ করলে আমাদের টাকাটা যেন সহজে আমরা নিয়ে আসতে পারি, আমরা ওই প্রসেসগুলো আমাদের করতে হবে। এবং আমাদের আইটিতে যারা সরকারি নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে তাদের এই জিনিস গাইডলাইনগুলো তৈরি করতে হবে। যে নতুন গভর্নমেন্ট আমার মনে হয় এটার ব্যাপারে খুব সোচ্চার। তারা আসার পরেই দেখছি যে আইটির যে পেপাল বলেন বা পেমেন্ট সিস্টেম বলেন এটা নিয়ে তারা অলরেডি কাজ শুরু করেছে। আপনার কাছে কি এটা আশাব্যঞ্জক মনে হয় না? মানে বা আপনার কাছে কি মনে হয় সেই ক্ষেত্রে আর কি পরামর্শ দিলে তারা ভালো করতে পারে? আমি এখন পর্যন্ত আসলে কার্ডের ইয়াটা আমি বেশি পাচ্ছি, সব জায়গায় শুধু কার্ড বিতরণ করতেছে। আমি মনে করি কার্ড বিতরণ এটা অবশ্যই একটা ভালো পজিটিভ দিক, কিন্তু কার্ড বিতরণের পাশাপাশি আমাদের নলেজ বিতরণের জায়গাটা একটু নলেজ যে জায়গা আছে শিক্ষা ব্যবস্থাটাকে একটু ধরতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা ঠিকভাবে না করি, এই জায়গাটা যদি আমাদের কারিকুলামগুলো যদি ওইভাবে না তৈরি করি তাহলে আমাদের কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে পারবো না। আমি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের আপনার কয়েকটা দেশে আছে যারা বিভিন্ন জায়গাতে গিয়ে দেখেন সিইও পর্যায়ে বা বিভিন্ন ধরনের বড় বড় পজিশনগুলোতে কিন্তু এরা দখল করে আছে। কিন্তু আমাদের দেশের মানুষ কেন লেবার হয়ে যাবে? আমি এটা চাই না। আমার দেশের ছেলেরা অবশ্যই তারা সিইও হবে, তারা সিওও হবে, তারা বিভিন্ন টেকনিক্যালের সিটিও হবে। আমি এই জায়গাটা আশা করি এবং এই জায়গাটাতে সরকারের অবশ্যই আরও আন্তরিক হতে হবে এবং এই সরকারের যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো এই জায়গাটা একটু ঢেলে সাজাতে হবে। কারণ এই জায়গাটা যদি ঢেলে না সাজায় আমরা কিন্তু পিছিয়ে যাব। কারণ আমাদের কিন্তু ফাইট করতে হয় উন্নত বিশ্বের সাথে। তো এই চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে, আমরা কিন্তু অবশ্যই আমাদের টেকনোলজিগুলোতে, আমাদের কারখানাগুলোতে, আমাদের গার্মেন্টসগুলোতে, আমাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কিন্তু আমাদের এই জিনিসগুলো একসাথে করতে হবে। আমাদের আইটি ডিভাইসগুলো আমাদের কাজের সাথে মিলাতে হবে। আমাদের এআই বেজ আমাদের কাজগুলো করতে হবে, যেখানে এআই দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি। আগে যে সফটওয়্যারগুলো আমরা দেখা গেছে 1 মাসে যে সফটওয়্যারটা আমরা ডেভেলপ করতাম, এখন কিন্তু আপনি যে ঠিকমতো প্রম্পট যদি লিখতে পারেন আপনার দেখেন এটা একদিনে আপনার ওই ধরনের একটা সফটওয়্যার রেডি করে দিতে পারেন। তাহলে আমাদের সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। আমাদের যারা টিচার আছেন, আইটির সাথে যারা যুক্ত আছেন, তারা যদি ওইভাবে যদি জায়গাটাকে আমরা তৈরি করি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই নলেজটা দিই, দেখবেন যে আমাদের ছেলেরাও আপনার গুগলে আপনাদের বড় বড় জায়গাগুলোতে আমরা চাকরি করবে এবং আমরা সেই ধরনের সাফল্য আমরা দেখতে পাবো। আমার মনে হয় এখানে মেধাটা ধরে রাখাও আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই দেশের অনেকেই কিন্তু বাইরে পড়তে গিয়ে ওই মেধাটা ওইখানেই দিয়ে আসছে, দেশে ব্যাক করছে না। তো গ্রো আপ যদি আসলে ওইভাবেই হয়, আপনি মনে বারবার এইটাই বোঝাতে যাচ্ছেন যে আমাদের ওই শিক্ষা ব্যবস্থাটাই, ওই কারিকুলামটাই এইভাবে করা উচিত যাতে আমরা নিজেদের দেশে থেকে আসলে কাজটা করতে পারি। দেখেন আমরা দেশে আমি অনেকগুলো বড় বড় কোম্পানিতে দেখি
উচ্চ লেভেলের জায়গাগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের লোকজনদেরকে আমরা জি, কানেক্ট করতেছি। জি। আমাদের দেশে কি মেধা কম? আমাদের দেশে কি অনার্স মাস্টার্স এমবিএ করা বা আমাদের দেশে কি ওরকম টেকনিক্যাল নলেজ বা আমাদের দেশে সেই লিডার নাই? আমাদের দেশে কিছু মানুষের কিছু মেন্টালিটি আছে যে বাহিরের কাউকে যদি আমরা এখানে সিইউতে বসাই, আমরা যদি সিটিইউ বসাই, আমরা যদি ভালো পজিশনগুলো দেই, তাহলে আমাদের কোম্পানিগুলো ভালো চলবে না। এই রং কনসেপ্ট থেকে বেরোতে হবে আমাদের। আমাদের দেশের মানুষদেরকে আমরা এই বড় বড় পজিশনগুলোতে আমরা সুযোগ দিব, যেটা আমাদের দেশপ্রেম থাকতে হবে। আমাদের দেশের বড় বড় পজিশনগুলো আমাদের দেশের লোকজন কাজ করবে, এখানে কর্মক্ষেত্র তৈরি হবে, আমরা তাদের কাছ থেকে আমরা শিখবো, জানবো এবং আমাদের নতুন প্রজন্মগুলো এখান থেকে উঠে আসবে। এবং আমরা কি করি, আমরা একটা বাইরের কাউকে সিও বানাই, এরপরে লেভেলে দেখা গেছে ওই বাহির থেকে এই লোকজনকে নিয়ে আসে। আমরা এই জায়গাটা আমরা আসলে স্কিপ করতে চাই। আমাদের দেশে অনেক পড়াশোনা জানা লোক আছে, আমাদের অনেক নলেজেবল লোক আছে। দেখেন আমরা বিভিন্ন দেশও কিন্তু আমাদের দেশে পড়াশোনা করতে যাই এবং এরা আসে না। জি, জি, আমি সেটাই আমি বললাম। আমি দেখলাম যে এখন এই যে আমরা ফুটবলের যে একটা দেখতে পাচ্ছি, আমরা হামজাকে নিয়ে আসতেছি, সুমিতকে নিয়ে আসতেছি, তাকে নিয়ে আসতেছি, এরা ওইখানে ভালো করতেছে। কেন আমাদের মেধার দিক দিয়ে আমাদের যারা পড়াশোনা করতে গেছে বাইরে, তাদেরকে ধরে নিয়ে আসতে পারি না? জি। অবশ্যই আমরা ধরে নিয়ে আসতে পারি। আমাদের সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে। আমাদের সেইভাবে যদি তৈরি করতে পারি, আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরা বিদেশ থেকে সোজা চলে আসবে। এরা যদি খেলার জন্য যদি ওইখান থেকে চলে আসতে পারে, আমি মনে করি ভালো এনভায়রনমেন্ট পাইলে, ভালো যদি পজিশন দেন, আমি মনে করি আমাদের ওই ছেলে মেয়েরাও বাংলাদেশে চলে আসবে এবং নিজের দেশে কাজ করবে, নিজের এনভায়রনমেন্টে কাজ করবে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। এটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক মানে ভালো একটা দিক হবে। সালেম মাহমুদ মবি ভাই, আসলে আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আসলে আজকের পর্বটা শেষ করতে হচ্ছে। হয়তোবা নেক্সট কোনো এপিসোডে আমরা আবার আপনার কথাগুলো শুনবো। সর্বশেষ আপনি জিটিভির দর্শকদের যদি কিছু বলতে চান, বলতে পারেন। জিটিভিকে ধন্যবাদ আমাকে এখানে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাকেও ধন্যবাদ আমাকে এইখানে সময় দেওয়ার জন্য। আমি চাই আমাদের দর্শকরা আসলে টেকনোলজির জায়গাগুলো যেগুলো আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন, তাদেরকে যেই লাইনে পড়াশোনা করার না কেন, পাশাপাশি আইটির নলেজটা যেন থাকে, তারা যেন টেকনোলজির জায়গাটা যেন একটু বোঝে, তারা যেন অবশ্যই আইটির সাথে থাকে। আমি এটাই সবার কাছে অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেই থাকবেন।